2019-এর বদলে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়ে 2025-এ নিয়েছি এবং টিম ইন্ডিয়া ফাইনালে পৌঁছে গিয়েছে। নিউজিল্যান্ডের এগেনস্টে 9 তারিখে ম্যাচ খেলবে। এতে করে কিছু মানুষ খুশি না, তার কারণ হচ্ছে মোহাম্মদ শামি অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া ম্যাচ চলাকালীন বা সেমিফাইনাল ম্যাচ চলাকালীন সে জল পান করে এবং এটা তার সম্প্রদায়ের লোকেদের একদমই পছন্দ হয়নি। বিশেষ করে তাদের সম্প্রদায়ের একজন উচ্চপদস্থ স্থানে থাকা ব্যক্তি একটা সোশ্যাল মিডিয়ায় এসে মন্তব্য করে যে মোহাম্মদ শামি এটা খুবই বড় রকমের ভুল করেছে, এর জন্য তাকে শাস্তি হওয়া দরকার। এবং সে আরও একটা কথা বলে যে ধর্ম বড় না দেশ বড়, মানে কোনটা আগে, এই নিয়ে একটা তর্ক বিতর্ক বা মতবিরোধ চলতে থাকে, যেখানে সেই সম্প্রদায়ের মানুষরা তাকে অনেক ক্ষেত্রে সাপোর্ট করে, আবার অনেকে মোহাম্মদ শামির পক্ষেও কথা বলে। আমার এখন এই সমস্ত কথাদের নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ আমি মোহাম্মদ শামি যে সম্প্রদায়ের লোক, সেই সম্প্রদায় সম্পর্কে আমার কোনো ধারণা নেই এবং তাদের সম্প্রদায়ে কোনটা মানে মানা করা বা কোনটা করতে বলা হয়েছে সেটা আমার জানা নেই। তো আমার এখন একটাই কথা যে আমার দেশের একজন প্লেয়ার যে কোনো আইসিসির বড় ইভেন্টে ভারতের সবচেয়ে ভালো রকমের বোলিং পারফরম্যান্স দেয় এবং সবচেয়ে বেশি উইকেটে টিম ইন্ডিয়ার হয়ে, তো সেই ম্যাচ অস্ট্রেলিয়ার একটা ম্যাচ, এটা ইউএই তপ্ত দুপুরে হয় এবং সেই ম্যাচটা ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা 140 কোটি দেশবাসীর মধ্যে 140 কোটি দেশবাসী জানে। এবং সেই ম্যাচে যখন সেই মানুষটা এত ভালো একটা পারফরমেন্স দেয়, টিম ইন্ডিয়াকে ফাইনালে উঠতে সাহায্য করে, তারপর সন্ধ্যাবেলায় ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর, সন্ধ্যা না রাত্রেবেলায় ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর এবং তারপর দিন সকালে যেভাবে তার এগেনস্টে কয়েকটা মানুষ উঠে আসে এবং সোশ্যাল মিডিয়ায় এসে তাকে দেশবিরোধী, এর আগে তাকে দেশবিরোধী মন্তব্য করা হয়েছিল, এটা করেছিল তার স্ত্রী নিজেই, এবং তার পরবর্তীতে ফাইনাল ম্যাচের আগে একটা মানুষের বিরুদ্ধে যদি এই ধরনের কথা বলা হয় যে তার জেল হওয়া দরকার, কারণ তার মানে দেশের থেকে দেশ বড়, মানে দেশের থেকে ধর্ম বড় হয়ে যাওয়া দরকার, এরকমই কিছু মন্তব্য করেছেন মোহাম্মদ শামির সম্প্রদায়ের একজন উচ্চপদস্থ স্থানে থাকা ব্যক্তি। তো এই নিয়ে আমার কোনো কথা নেই, এই নিয়ে আমি কোনো কথা বলতেও চাই না। আমার শুধু একটাই কথা, আমার দেশের প্লেয়ার যথেষ্ট কষ্ট করেছে এবং যথেষ্ট টিম ইন্ডিয়াকে সাহায্য করেছে ফাইনালে ওঠার জন্য। তো ফাইনালের আগে এই সমস্ত মন্তব্য বা কোনো ব্যক্তিকে যদি পার্সোনাল অ্যাটাক করা হয়, তার মাইন্ডসেট কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যেতে পারে এবং এতে তার ম্যাচের উপর একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। এর জন্য কে দায়ী থাকবে এটা তোমরাই ভালো বলতে পারো, কারণ মোহাম্মদ শামি একজন মুসলমান সম্প্রদায়ের লোক বা মুসলমান সম্প্রদায়ের মানুষ, যাদের এখন পবিত্র রোজা মাস শুরু হয়েছে এবং পবিত্র রোজা মাসে সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষরা রোজা রাখার চেষ্টা করে এবং মোহাম্মদ শামি এর আগে রোজা রেখেছে, কিন্তু একটা সেমিফাইনাল হাই প্রেশারের ম্যাচ ছিল এবং যেহেতু তপ্ত দুপুরেই ম্যাচটা ছিল, তো সেহেতু মোহাম্মদ শামি কী ভেবে রোজা রাখেনি, বা তার এরকমও মনে হতে পারে যে যদি আমি রোজা রাখি বা সারাদিন উপোস করে থাকি তাহলে আমার ম্যাচের উপর ইম্প্যাক্ট থাকতে পারে। তো এই ধরনের কথা বা মন্তব্য কোনো একটা বড় ইভেন্টের আগে করা উচিত না। এবং মোহাম্মদ শামি যে পর্যায়ে পৌঁছেছে, যে পর্যায়ে টিমকে নিয়ে গেছে, সেখান থেকে তো একদমই নয়। তো এই নিয়ে আর বিশেষ কিছু না বলে WPL-এর যে প্লে অফের রেস রয়েছে সেখানে আমাদের প্রবেশ করা ভালো, কারণ কাল দিল্লি ক্যাপিটালস ভার্সেস গুজরাট জায়ান্টসের মধ্যকার যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা এটা ঐতিহাসিক ম্যাচ, কারণ এর সাক্ষী হয়তো আমরা সচরাচর হতে পারি না, কারণ একটা সময় কাল কিন্তু গুজরাট জায়ান্টস ম্যাচটা পুরোপুরি হাতে চলেছিল, সেখান থেকে ডিএন্ড্রা ডটিনের হাত ধরে যেভাবে গুজরাট জায়ান্টস কামব্যাক করেছে এবং শুধু কামব্যাক না, কালকের ম্যাচটা জিতেছে এবং টেবিল টপে থাকা দিল্লি ক্যাপিটালসকে তারা হারিয়েছে, এই জন্য তাদেরকে প্রচুর পরিমাণে হ্যাটসঅপ তো হওয়ার দরকারই। বাকি বাদ কাল দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করতে নেমে 177 রান করে 5 উইকেট হারিয়ে, যেখানে ক্যাপ্টেন মেগ ল্যানিং 92 রান, শেফালি বর্মা 40 এবং অ্যানাবেল সোথারল্যান্ড 14 রান করে। গুজরাট জায়ান্টসের তরফ থেকে মেঘনাথ সিং 35 রানে 3 উইকেট, ডিএন্ড্রা ডটিন 37-এ 2 এবং বাস 5 উইকেটেই যায় যেহেতু দিল্লি ক্যাপিটালসের। তো দিল্লি ক্যাপিটালস কাল যখন বল হাতে অ্যাটাকিং পজিশনে আসে, সেখানে গুজরাট জায়ান্টসের টার্গেট ছিল 178 রানের, যেটা গুজরাট 19.3 ওভারে করে দেখে এবং গুজরাট জায়ান্টসের তরফ থেকে হার্লিন দেওয়াল 70 নট আউট, বেথ মুনি 44 এবং ডিএন্ড্রা ডটিন কাল 10 বলে 24 রান করে। এবং বিশেষ করে শিখা পান্ডে দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে একমাত্র প্রভাবী বোলার ছিল যে 31 রান দিয়ে 2 উইকেট নেয়। জেস জোনাসন প্রচুর পরিমাণে মার খায়, অর্থাৎ তার শেষতম ওভারে সে 2 উইকেট তুলে নেয় 38 রান দিয়ে। মিন্নু মানি 15-তে 1 রান তুলে নেয়। তো গুজরাট জায়ান্টস কাল 178 রান করে 5 উইকেট হারিয়ে 19.3 ওভারে ম্যাচ জিতে যায়। কালকে একটা অসাধারণ ক্যাচও নেয় জেমিমা রড্রিক্স, যেটা ডিএন্ড্রা ডটিনের ছিল এবং ডিএন্ড্রা ডটিন পুরোপুরি ঠিক করে নিয়েছিল যে 7 ওভারে সে ম্যাচ শেষ করে দেবে এবং সে সেরকমই একটা মাইন্ডসেট নিয়ে ব্যাট করছিল। কালকে ডিএন্ড্রা ডটিনের ইনিংস এবং বল হাতে 2 উইকেট নেওয়া, তো আমার মনে হয় কালকে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার সবচেয়ে বড় দাবিদার ছিল ডিএন্ড্রা ডটিন, কিন্তু হার্লিন দেওয়ালের 70 রানের নট আউট ইনিংসে বা যাই হোক কোনো না কোনো কারণে হার্লিন দেওয়ালকেই কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ করা হয়েছে, কিন্তু আমার মতে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার যোগ্য প্লেয়ার ছিল ডিএন্ড্রা ডটিন। কালকের ম্যাচে যে রেসটা হচ্ছে এবং যেভাবে গুজরাট জায়ান্টস এই 2025 এডিশনে কামব্যাক করছে, একটা অসাধারণ কামব্যাক যেটাকে আমরা বলতে পারি, এই জন্য বললাম ইতিহাসের পাতায় লিখে রাখা দরকার।
কারণ এত বড় কামব্যাক কোনো টিম লাস্ট পজিশনে থাকার পর থার্ড পজিশনে চলে আসে এবং কালকের ম্যাচের পর সে সম্ভবত আর একটা কিংবা দুটো ম্যাচ রয়েছে যেখান থেকে সে সেকেন্ড পজিশনে শেষ করতে পারে। বাকি প্লে অফে তো 4টা টিম অলরেডি পৌঁছেই গিয়েছে, এখন দেখা যায় প্লে অফে কী হয়।